বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে লাইভে হাজির হয়েছি। আপনারা জানেন, বর্তমান সময়ে বাংলাদেশে ছাত্ররা আন্দোলন রয়েছে, কোঠা সংস্কার আন্দোলন। আরেকটি বিষয়, সেটিও সবাই জানেন, যে আমাদের দেশে একটি উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে চোরদেরকে নিয়ে, অর্থাৎ জাতীয় পর্যায়ের চোরেরা। আপনারা জানেন, সবচেয়ে এই মুহূর্তে আলোচিত ঘটনা হচ্ছে আবেদ আলী ভূঁইয়া। তিনি বিসিএস এর প্রশ্ন সহ অন্যান্য নিয়োগ পরীক্ষাগুলোর প্রশ্ন বাণিজ্য করে যে অঢেল সম্পদের মালিক হয়েছেন, এবং সাম্প্রতিক কালে যে রেলওয়ের পরীক্ষা হয়েছে সেখান থেকেই মূলত উনি ধরা খেয়ে গেছেন। তো এটা ভাবা যায়, আমার মনের মধ্যে একটি খটকা বা আমার প্রশ্ন, যে একজন ড্রাইভার হয়ে তিনি কিভাবে পিএসসির মতো জায়গা, বাংলাদেশের সর্বোচ্চ প্রথম গ্রেডের চাকরি, সেই চাকরির যে প্রশ্নপত্র ফাঁস করেন একজন ড্রাইভার হয়ে। অনেক প্রশ্ন মনের মধ্যে জাগে যে বিসিএস এর প্রশ্ন একজন ড্রাইভার হয়ে তিনি কিভাবে ফাঁস করার সাহস পর্যন্ত করেন। এই প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছে মাথায়। অন্যদিকে কোঠা সংস্কার আন্দোলন, দুইটা বিষয় জটিল থেকে জটিলতর হচ্ছে আমার মনে হয়। কোঠা সংস্কার আন্দোলন নিয়ে একটু কথা বলি। আমি পূর্বে একটি ভিডিও দিয়েছিলাম একেবারে সংক্ষিপ্তভাবে। কোঠা সংস্কার আন্দোলন নিয়ে আজকে বেশি কথা বলবো না, তারপর একটি কথা মনে করিয়ে দিই আপনাদেরকে, যে কোঠা সংস্কার আন্দোলন যারা করছেন তারা যৌক্তিক দাবি নিয়ে আন্দোলন করছেন, অর্থাৎ কোঠা বিরোধী নয়, কোঠা সংস্কার। তারা কোঠা বাদ দিতে বলেন না, তারা কোঠা রাখার পক্ষে, তবে সেইটা যেন একটি সামঞ্জস্যপূর্ণ পর্যায়ে থাকে। তাদের আন্দোলন সেইটা নিয়ে। তো এখন আমি সেইখানে একটি কথা বলতে চাই, যে দেখেন, আমাদের দেশে বর্তমান সময়ে যে কোঠা রয়েছে পার্সেন্টেজ হারে 56%, সেই হারে যে সাধারণ স্টুডেন্ট যারা রয়েছে, একেবারে সাধারণ, অর্থাৎ যাদের কোনো কোঠা নেই, উপজাতি না, মুক্তিযোদ্ধা নয়, পিছিয়ে পড়া জনগোষ্ঠী নয়, এই সাধারণ জনগোষ্ঠী, অর্থাৎ যারা সাধারণ কোঠায় পড়াশোনা করেন। ইসুফ ভাই লিখেছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? ভালো আছি, আপনি ভালো আছেন? যাই হোক, যে কথা
যাই হোক, একটা জরুরি ফোন আসছিল। যে কথা বলছিলাম যে সাধারণ শিক্ষার্থীরা যে সংখ্যা পায় মাত্র 44% কোঠা, তার মধ্যে থেকে আপনার এই চোরদের একটা কোঠা আছে। ব্যারিস্টার সুমন সাহেব অত্যন্ত সুন্দর একটি কথা বলেছেন যে চোর কোঠা হচ্ছে সবচেয়ে বড় কোঠা। তো এখানে আমার কথা হচ্ছে, দেখেন, 56% কোঠায় চলে গেল, এরপরে 44% কোঠার এগেনস্টে কত মানুষকে যে ফাইট করতে হয় একটা আসন বা একটা চাকরির পিছনে 1,000, 2,000, 3,000, 5,000 ছেলেদের অংশগ্রহণ করতে হয়। চাকরি কিন্তু একটা কোঠা। তো ভাই, এখন এই যে চোরদের জন্য কোনো সুযোগ নাই। 3,000, 4,000 লোক যেখানে ফাইট করে একটা কোঠার জন্য, সেখানে কি হয়, পরীক্ষা নেয়ার 2 মাস, 4 মাস, 6 মাস আগে এই চোরেরা কোঠা পূরণ করে ফেলে। আচ্ছা, এই চোরেরা যদি কোঠা পূরণই করে ফেলে, তাহলে ভাই সাধারণ ছাত্ররা কোথায় যাবে? এমনিতেই আমাদের দেশে 56% কোঠা বরাদ্দকৃত, সেখানে সাধারণ ছাত্রদের আপিল করার, আবেদন করারই সুযোগ নাই। থাকলো 44%, সেইখানে যদি চোরেরা নিয়ে যায়, তাহলে সাধারণ ছাত্ররা কোথায় যাবে বলেন? এখন আমার আরেকটি মনের ভিতর থেকে একটি প্রশ্ন, সেটি হচ্ছে যে আমাদের দেশের যে একেবারে যে সাধারণ ছাত্র, শুধু সাধারণ ছাত্রই আমি বলি না, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, বাট বাবার কোনো প্রকার টাকা পয়সা নেই, অর্থাৎ তিনি যে 2 লাখ, 5 লাখ, 1 লাখ, 50,000 টাকা দিয়ে চাকরি নিবেন, সেই সামর্থ্য তাদের নেই। কিন্তু দেখেন, সেই ছেলেটা কিন্তু ওই চাকরিটার জন্য যথেষ্ট পরিমাণ যোগ্য এবং মেধাবী, যথেষ্ট মেধাবী। তাহলে এই ছেলেটা কোথায় গিয়ে দাঁড়াবে? তো ছাত্রদের যে আন্দোলনটা আমি মনে করি অত্যন্ত যৌক্তিক, কিন্তু ছাত্রদের এই আন্দোলনের পাশাপাশি আরেকটি আন্দোলন করা উচিত এই চোরদের বিরুদ্ধে। প্রত্যেকটা মন্ত্রণালয় বা প্রত্যেকটা জায়গায় সবাই জানবেন বা জানেন যে এই যে আবেদ আলীর মাধ্যমে যে কথাগুলো বের হয়েছে, এই কথাগুলো আজকের নয়, গত 10, 15, 20 বছর যাবত এই চোরেরা একটা সিন্ডিকেট তৈরি করে ফেলেছে। কোনো মন্ত্রণালয় যদি 50 বা 100 আসন থাকে বা কোঠা ফাঁকা থাকে, সেইখানে এই চোরেরা সেটা আগেই বুক করে ফেলে। এই চোরদের নিয়ন্ত্রণে সবকিছু হয়ে যায়। তখন ছাত্ররা যে পরীক্ষা দিতে আসে গ্রাম থেকে শহরে আসে, পরীক্ষাগুলোই বৃথা। একটা পরীক্ষা দিতে আসতে একটা ছেলের গ্রাম থেকে শহরে 1-2 হাজার টাকা খরচ হয়ে যায় বা 3,000 টাকা খরচ হয়ে যায়, ব্যাংক ড্রাফট, আসা যাওয়া, খাওয়া থাকা, কার বাসায় থাকবে, কোথায় থাকবে। তো যে সেই টাকাটা খরচ করে, ওরা অত্যন্ত কষ্ট করে টাকাটা খরচ করে, সেখানে এই ছেলেরা একটু ধোঁয়াশার মধ্যে থাকে, অর্থাৎ চরম অনিশ্চয়তায় থাকে। তারপরও করবে কি? এদের তো চাকরি দরকার, কর্মসংস্থান দরকার, সেই আশায় আসে, কিন্তু সেগুড়ে বালি হয়ে যায়। তাহলে এই চোরদের যে একটি সংগঠন বা সিন্ডিকেট, এটাকে ভাঙা উচিত। তবে একটি উৎসব, যে কথা আগে বলেছিলাম, যে আমাদের দেশে এই মুহূর্তে একটি উৎসব চলছে, চোরদের ধরার উৎসব। গত কোরবানি ঈদ থেকে বা এর আগে আমি একটু আরেকটি কথা বলতে চাই। রক্ষক যখন ভক্ষক হয়ে যায়, তখন কিছুই করার থাকে না। যেমন বেনজির, বেনজির থেকেই আমি বলি, তিনি আমাদের দেশের একজন অত্যন্ত চৌকস পুলিশ কর্মকর্তা ছিলেন, আইজিপি ছিলেন। তার বিরুদ্ধে যে কথাগুলো আমরা শুনছি বা যে এভিডেন্স পুলিশ বের করেছে বা তার যত সম্পত্তি, তাহলে তো রক্ষক ভক্ষক হয়ে গেল ভাই। সেখান থেকেই কোরবানির থেকে এ পর্যন্ত অনেক চোরদের ধরা হয়েছে। তো আমি মনে করি বা আমার বিশ্বাস, এই চোর ধরার খেলাটা অব্যাহত থাকবে, আর অব্যাহত থাকা উচিত। আমাদের দেশে এই চোরদেরকে যদি এভাবে ধরে ধরে শায়েস্তা করা যায়, তড়িৎ গতিতে দৃষ্টান্ত স্থাপন করা যায় যে চোরদের রক্ষা নাই,
দুর্নীতিবাজদের রক্ষা নেই, তাহলে আমার মনে হয় এই দেশ থেকে দুর্নীতি নির্মূল না হলেও অনেকাংশে নির্মূল করা সম্ভব। তাতে করে তাতে করে লাভ হবে কি, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম অনেকটা উপকৃত হবেন, তারা ভালো কিছু শিখতে পারবেন। তারা এখন যেভাবে চোরদের ধরা হচ্ছে, এইভাবে যদি ধরাটা অব্যাহত থাকে, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম শিখতে পারবে যে এদেশে কোনোভাবেই অন্যায় করে পার পাওয়া যাবে না। এবং অন্যান্য মন্ত্রণালয় চোর এখনো ঘাপটি মেরে বসে আছে, অনেক চোর রয়েছে। একজন দুজন পাঁচজন না, সংখ্যায় এরা অনেক, সংখ্যায় এরাই বেশি। ভালো মানুষের সংখ্যা সব জায়গায় কম, শুধু মন্ত্রণালয় না, সমাজেও ভালো মানুষের সংখ্যা কম, আপনারা সবাই জানেন। তো খারাপ মানুষের ভিড়ে ভালো মানুষগুলো আসলে নিষ্পেষিত হয়ে যাচ্ছে। তো আমি বলবো এই ধারাটা, এই যে চোরদের ধরার যে ধারা, এই ধারাটা অব্যাহত যদি থাকে, তাহলে আমাদের ভালো মানুষগুলো জেগে উঠতে সাহস পাবে, তারা ভালো কাজ করার স্পৃহা আরো তাদের বাড়বে, তারা ধরিয়ে দিতে পারবে এই চোরদেরকে। যাই হোক, আবেদ আলীর প্রসঙ্গে আমি একটি কথা বলতে চাই। আবেদ আলী অকপট স্বীকার করেছেন যে আমি যা চুরি করে কামিয়েছি তা আল্লাহর রাস্তায় খরচ করেছি। কতটা নির্লজ্জ এই উত্তরটা, চিন্তা করা যায়? কতটা বেহায়াপনা উত্তর! আসলে এই আবেদ আলী কার কাছ থেকে ধর্ম শিক্ষা নিয়েছেন আমার জানা নেই। আমাদের মুসলমানের পবিত্র ধর্ম ইসলাম, ইসলাম কি কখনোই বলেছে যে তুমি চুরি করে দান করো? তবে একটি কথা খুব হাসি পায় যে চোরে শোনে না ধর্মের কাহিনী, কিন্তু আবেদ আলী কিন্তু ধর্মের কাহিনী শুনছেন। তাহলে কতটা নির্লজ্জ আবেদ আলী! আমাদের মুসলমানদের জন্য তো এটা মানে একটা কি বলে লজ্জাকর পরিস্থিতি তৈরি করছেন আবেদ আলী, যে চুরি করা টাকা তিনি আল্লাহর রাস্তায় খরচ করেছেন, সব খরচ করে দিয়েছেন, তার কাছে কিছু নেই। এরা কোথা থেকে শেখে বা কোথা থেকে ইসলাম শেখে বা ইসলাম চর্চা করে, এটা আমার জানার খুব আগ্রহ। ইসলামের কোথায় আছে যে চুরি করা টাকা দান করা যাবে? আচ্ছা, আরেকটি কথা, সেটি হচ্ছে যে চুরি করা টাকা তিনি যদি দানই করে থাকেন সম্পূর্ণ, তাহলে তার এত সম্পদ এখনো আছে কোথা থেকে? ঢাকায় বাড়ি আছে, ফ্ল্যাট আছে, গ্রামের বাড়িতে বাড়ি রয়েছে, ডুপ্লেক্স বাড়ি, হোটেল রয়েছে, দামি গাড়ি রয়েছে। একজন ড্রাইভারের পক্ষে এত কিছু কিভাবে সম্ভব? প্রশাসনের উচিত একেবারে পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব আদায় করা। তাহলে এই চোরেরা যদি সঠিক বিচার এদেরকে করা হয়, চোরদের সঠিক বিচার করা হয়, তাহলে আমার মনে হয় ভবিষ্যতে আর কোনো চোর এভাবে সাহস পাবে না দুর্নীতি করতে। আরেকটি প্রশ্ন, আবেদ আলী কিংবা দুই একজন মানুষ এই সিন্ডিকেটে তো নেই। পিএসসির মতো জায়গায় বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ যে পদ, বিএসসি, সরি বিসিএস, সেই বিসিএস এর প্রশ্ন ফাঁস করা একজন ড্রাইভার বা দুইজন আমলা, এদের পক্ষে কি আদৌ সম্ভব? দেখেন, আমরা যখন গ্রামে স্কুলের পরীক্ষা দিতাম, সেইখানে আমাদের যে প্রশ্নগুলো কত সিকিউর জোনে রাখতো আমাদের প্রধান শিক্ষক। অনেক শিক্ষকরাই জানতো না কোথায় রাখা আছে, কিভাবে রাখা আছে, বা কি কি প্রশ্ন করা হয়েছে। এটা তো একটা স্কুলের, অর্থাৎ একটা হাই স্কুলের কথা বলছি আমি। তো সেখানে জাতীয় পর্যায়ের বিসিএস এর মতো প্রশ্ন একজন ড্রাইভার ফাঁস করে দিল। শুধু একবার দুবার নয়, 33 থেকে 46তম বিসিএস, প্রত্যেকবারই তিনি এই প্রশ্নপত্র ফাঁস করেছেন। এর সাথে তো অনেকেই জড়িত, অনেক লোক জড়িত রয়েছে। এখন দেখার বিষয় প্রশাসন কতজনকে চিহ্নিত করে বের করতে পারে। আরেকটি কথা শোনা যাচ্ছে, যারা এই প্রশ্নপত্র কিনে বিসিএস অফিসার হয়েছেন তাদের নাম প্রকাশ করা হবে। সব না হোক, যদি কিছু লোকের নাম প্রকাশ করে তাদেরকে বিচারের আওতায় আনা হয়, তাহলে আমার মনে হয় ভবিষ্যৎ প্রজন্ম এ থেকে ভালো কিছুই শিখবে।
এটা আমার বিশ্বাস। তবে আমাদের প্রত্যেকটা মানুষকে এ বিষয়ে কিছু না কিছু কথা বলা উচিত। দেখেন, সবাই যদি আওয়াজ তোলে তখন প্রশাসনও নড়ে চড়ে বসবেন যে আমাদেরকে কাউকে ছাড় দেয়া চলবে না। তখন এই চোরেরা কিন্তু শায়েস্তা পাবে। কিন্তু আমরা সাধারণ জনগণ বা আমরা যারা সাধারণ রয়েছি, এরা কেউ কোনো কথা বলি না। অন্তত আর না পারি আমরা সোশ্যাল মিডিয়ায় কথা বলতে পারি, গঠনমূলক সমালোচনা করতে পারি। তাতে করে আপনারা জানেন যে আন্দোলন একটা যৌক্তিক আন্দোলন, সেটা রাজপথে হোক, অন্যান্য মাধ্যম হোক, যে কোনো জায়গায় যৌক্তিক আন্দোলন হলে আন্দোলনের ফল কিন্তু অত্যন্ত ভালো হয়। অযৌক্তিক আন্দোলন করে কিছু করা যায় না। যৌক্তিক আন্দোলন হলে সে আন্দোলনের রেজাল্ট, অতীতে আমরা অনেক রেজাল্ট দেখেছি এদেশে বা ইতিহাস শুনেছি। আমাদের দেশটাই তো একটা ইতিহাস, আমাদের জন্মই তো ইতিহাসের মাধ্যমে। তো আমরা এখন 2024 সালে এসে আমাদের উন্নয়নের ছোঁয়া লেগেছে, আমাদের দেশে অর্থনৈতিক সমৃদ্ধি এসেছে, আমরা ভালো আছি। তো এই ভালো থাকাটাকে আরো ভালো থাকার জন্য আমাদের প্রত্যেকের এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে কথা বলা উচিত। আমার সবচেয়ে সবচেয়ে বড় দুঃখের বিষয় হচ্ছে এইখানে আমার খুব খারাপ লেগেছে যে আবেদ আলী যখন বলেছে যে আমি চুরির টাকা সব আল্লাহর রাস্তায় দান করেছি। এটা খুব দুঃখজনক, খুব খারাপ লাগলো যে ইসলামকে এটাকে সাপোর্ট করে যে চুরি করে তুমি দান করো। আবার দেখলাম সে টুপি দিয়ে মুখ ঢেকে আদালত থেকে আর কি বের হয়ে, মানে তাকে নিয়ে যাওয়া হচ্ছে, তখন টুপি দিয়ে তিনি মুখ ঢেকে রাখছেন। আসলে এদের লজ্জাটা কোথায়? এখানে লজ্জা দেখে লাভ কি? এরা তো আগে লজ্জা পায়নি। যখন তিনি বলেছেন আল্লাহর রাস্তায় খরচ করেছে চুরির টাকা, তখন তো লজ্জা পাননি। এখন তিনি খুব লজ্জা পাচ্ছেন। সুতরাং বন্ধুগণ, আমি একটি কথা বলতে চাই যে আবিদ আলী প্রসঙ্গে এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে আমাদের প্রত্যেকের অবস্থান থেকে যতটুকু পারা যায় কথা বলা উচিত। কথা বললে বিফলে যাবে না, আমার মনে হয় না। আমাদের বলা উচিত এই আবেদ আলীদেরকে নিয়ে যে এরা অন্যায় করবে। আসলে কি দেখেন, এই চোরেরা কিন্তু এই মহা অন্যায়, এগুলো মহা অন্যায়, এই অন্যায়গুলো করে কিন্তু আবার পার পেয়ে যান। 2 মাস, 4 মাস, 6 মাস, 2-1 বছর পরে আবার এরা বেরিয়ে যাবে, আবার এদের কর্মকাণ্ড এরা চালিয়ে যাবে। তারপরে আমাদের অবস্থান থেকে আমাদের অবস্থান পরিষ্কার করা উচিত। আমি সোশ্যাল মিডিয়ায় কোথাও দেখলাম না এই আবেদ আলী প্রসঙ্গ, কোঠা সংস্কার আন্দোলন প্রসঙ্গে তো কোনো কথা বলছেন। আমি কাউকে বলি না যে অন্যায় করে কথা বলেন, অর্থাৎ উস্কানিমূলক কথা বলেন, গঠনমূলক কথা বলা যায়, বলা উচিত আমাদের। কারণ হচ্ছে আর না হলে এরা তো পার পেয়ে যাবে, বারবার অন্যায় করবে, বারবার পার পেয়ে যাবে। দেখেন এদেশে চোরদের কিন্তু ওরকম খুব মারাত্মক লেভেলে কোনো শাস্তি হতে দেখিনি। আর এরা এরা দুর্নীতিবাজ চোর, এদের এদের আমার মনে হয় না খুব বেশি শাস্তি বিধান রয়েছে। আমার অত বেশি জানা নেই, তারপর আমার দেখা মতে যতটুকু জানি আর কি। তবে এদের মূল উৎপাটন যখন করা যাবে, এদের কঠিন শাস্তির আওতায় আনা যাবে, তখন এরা শোধরাবে। আর নাহলে আমাদের সাধারণ জনগোষ্ঠী কিন্তু হারিয়ে যাবে। দেখেন ছাত্ররা রাস্তায় আন্দোলন করছে, কিন্তু আন্দোলন করে লাভ কি? 56% কোঠা তো চলে গেছে, 44% কোঠার এগেনস্টে এত ছাত্র আন্দোলন চলতেছে। আন্দোলন করে এই চোরদের জন্য তো এই আন্দোলন সফল করেও কোনো রেজাল্ট হবে না। অর্থাৎ সাধারণ যারা গরিব স্টুডেন্ট যারা রয়েছে, যাদের পক্ষে কোনোভাবেই সম্ভব নয় টাকা দিয়ে চাকরি নেওয়া, তারা কিন্তু অবহেলিতই থেকে যাবে। তাদের এই আন্দোলন করে কোনো ফায়দা নেই, কোনো রেজাল্ট হবে না তাদের এই আন্দোলনের। কারণ হচ্ছে যে এই চোররা যতদিন থাকবে ততদিন এই কোঠা বলি আর নন কোঠা বলি আর যাই বলি না কেন, এরা তো চাকরি
পাবে না, কখনোই পাবে না, কারণ এদের টাকা নেই, মামা খালু নেই। কারণ চোরদের চুরি বন্ধ না করা গেলে কখনোই যোগ্য ব্যক্তির চাকরি হবে না। যাদের টাকা আছে তাদের হবে। আচ্ছা, টাকা থাকলেই সে তো আর যোগ্য ব্যক্তি নয়। যোগ্য, যারা যোগ্য তাদের যদি টাকা না থাকে তারা তো চাকরি পাবে না, তাহলে আমাদের রাষ্ট্রীয় অবকাঠামো কোথায় গিয়ে দাঁড়াবে বলেন? প্রত্যেকটা জায়গায় দেখা যায় সরকারি দপ্তরে গিয়ে আপনি কোনো না কোনো ভাবে হেনস্থার শিকার হবেন। এর কারণ তো অযোগ্য লোক বসে আছে অনেক জায়গায়, আর যারা যোগ্য ব্যক্তি আছেন তারা কিন্তু অযোগ্যদের ভিড়ে হারিয়ে যাচ্ছেন। তারা অনেক কাজ করেও আগাইতে পারতেছেন না, আর আগাইলেও তাদের মনের থেকে যে স্পৃহা, কাজের প্রতি স্পিরিটটা কমে যাচ্ছে। কারণ চোরদের রাজত্ব বেশি থাকে, তারা কথা, তাদের মানে কথার বয়সটা বেশি থাকে। আর যারা সৎ ব্যক্তি তারা কিন্তু তাদের মতো ওইভাবে করে কথা বলতে পারেন না, এটাই স্বাভাবিক। সুতরাং আমাদের যে যার অবস্থান থেকে যতটুকু পারি এর প্রতিবাদ করা উচিত, যাতে এই অন্যায় নির্মূল হয়, এবং সরকারকে উৎসাহ দেওয়া উচিত। এই মুহূর্তে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যেভাবে চোরদেরকে ধরতেছেন, চারিদিকে দেখলাম পুলিশ প্রশাসনের একজন অফিসার, অর্থাৎ উনি কোন জায়গায় এই মুহূর্তে নাম মনে পড়তেছে না, গতকালকে নিউজ হয়েছে, অঢেল সম্পত্তির মালিক, মতিউর সম্পর্কে জানেন আপনারা, বেনজির সম্পর্কে জানেন। সেদিনকার আর একটা নিউজ দেখলাম যে মসজিদের টাকা মেরে খাওয়া স্ত্রী এসে অভিযোগ করেছেন। চিন্তা করা যায়, মডেল মসজিদ করেছে সরকার প্রত্যেকটি উপজেলায়, সেই মডেল মসজিদের টাকা মেরে খাচ্ছেন। আসলে আমাদের বিবেক, আমাদের মানবতা, আমাদের ধর্মীয় অনুভূতি কোথায় গিয়ে ঠেকেছে চিন্তা করা যায়? একজন সরকারি কর্মকর্তা যদি ঘুষ খান, অনেক, একটা দপ্তরে তার একটি মডেল মসজিদই শেষ না, অনেক কাজই তো রয়েছে, সেখান থেকে খাক। কিন্তু মসজিদ নির্মাণ, সেখান থেকেও তার ঘুষ দরকার হয়। অর্থাৎ মানবতা, বিবেক, বুদ্ধি, বিবেচনা কোথায় গিয়ে আমাদের ঠেকেছে, এটা চিন্তা করার আসলে বিষয়। তো চোরের 10 দিন গৃহস্থের একদিন, এ কথা প্রমাণিত হতে যাচ্ছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বর্তমানে যে পদক্ষেপ নিচ্ছেন, চোরদেরকে যেভাবে ধরতেছেন, আমার মনে হয় চোর নির্মূল না হলে অনেকাংশে নির্মূল হওয়া সম্ভব। তো সেই লক্ষ্যে আমাদেরও সোশ্যাল মিডিয়ায় এটা নিয়ে আলোচনা করা উচিত, যে যার অবস্থান থেকে যতটুকু পারি কথা বলা উচিত। আর আমি আরেকটি কথা বলবো, আপনারা এই মতিউরকে নিয়ে, মতিউর যে ধর্মীয় অনুভূতিতে আঘাত এনেছেন, অর্থাৎ চুরির টাকা ধর্মীয় কাজে ব্যবহার করেছেন, এই যে কথাগুলি বলেছেন, এর জন্য ধর্মীয়ভাবে এর বিচার হওয়া উচিত আমার মতে। তবে আপনাদের মতামত আমি জানতে চাই, আমার লাইভের কমেন্টে এসে জানাবেন যে মতিউর এই অন্যায়টা কতটা জঘন্য, জঘন্যতম অন্যায় করেছেন, যে চুরির টাকা সে কি করেছেন, আল্লাহর রাস্তায় খরচ করেছেন। এতে বলা উচিত কি, মতিউরকে কি বলা উচিত? তার অপরাধটা কত বড় মারাত্মক অপরাধ চিন্তা করা যায়? চুরির টাকা আল্লাহর রাস্তায় খরচ করেছেন। এটি নিয়ে আপনারা কিছু না কিছু মন্তব্য আমি আপনাদের কাছ থেকে আশা করছি, যে এই আবেদ আলীকে নিয়ে আপনাদের মন্তব্য আশা করছি, যে চুরির টাকা সে আল্লাহর রাস্তায় খরচ করেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনা রইল। আজ আর সময় দিতে পারলাম না। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের লাইভটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।